ভাষণ দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কতটুকু সংস্কার হচ্ছে তার জবাব দিতে হবে। আসলে সে কার কাছ থেকে জবাবটা নেবে আমাদের প্রশ্ন। তাকেই তো আমরা সংস্কারের জন্য ওখানে পাঠিয়েছিলাম। তারপরে দেখবেন যে তারা আহত নিহতদের কথা বলতেছে। এই আহত নিহতদের কথা বলা, এটাকে আমি এইভাবেই বলতে পারি যে আহত নিহতদের কথা বলে তারা তাদের ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতেছে। সিটি স্ক্যান করাতে হচ্ছে, এমআরআই করাতে হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমার আহত ভাইরা এখনো শাহবাগের মতো জায়গায় ব্লকেট করে তারপর তারা সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। এর মতো বেহায়া এবং নির্লজ্জ আমি পৃথিবীতে আর দ্বিতীয় একটা দেখি নাই। আসলে আমরা কাদেরকে বসালাম এই প্রশ্নটা যখন করা হয় তখন আমাদেরই ভাবতে লজ্জা লাগে যে আমরা এই বাংলাদেশের জন্য কি লড়াই করেছি বা সংগ্রাম করেছি। কাদেরকে বসালাম এই প্রশ্নের শুরুতে আমি বলতে চাই যে আমরা কেন বিপ্লবী সরকার গঠন করতে পারলাম না। আমাদের 24-এর যে বিপ্লবটা সংগঠিত হয়েছে বা সফল হয়েছে, বা পৃথিবীর ইতিহাসে দেখবেন খুব কম সংখ্যক বিপ্লব আন্দোলনের পরে যে 300 আসনের 300 এমপি একই সাথে দেশ থেকে পালিয়ে যায়। সে জায়গা থেকে এটা আন্দোলন বলার কোনো ওয়ে নাই, এটাকে বিপ্লব বলতে পারি। কিন্তু বিপ্লবের পরে তো বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। আমরা যখন ডক্টর ইউনূসকে প্রস্তাব দেই যে আপনাকে প্রধান উপদেষ্টা করে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করব, তখন ডক্টর ইউনূস সে প্রস্তাব রাখে যে তার পছন্দ মতো লোকজন বসাতে হবে। ফাইন, তার পছন্দ মতো লোকজন বসানো হলো। এই জায়গা থেকে আমরা এখন এই দীর্ঘ 8 মাস পরে এসে দেখছি যে ডক্টর ইউনূসের পছন্দ মতো লোকজন বসানোর পরে যেই উপদেষ্টা পরিষদটা গঠিত হয়েছে সেটা একটা এনজিও মার্কায় উপদেষ্টা, এর বাইরে আমরা কিছু দেখতে পাই না। এবং 3 জন যে ছাত্র উপদেষ্টা আমরা বসাইছি, 3 জন ছাত্র উপদেষ্টা অ্যাটলিস্ট আমাদের আশা এবং প্রত্যাশা ছিল যে এই 3 জন ছাত্র উপদেষ্টা আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে ওখানে থাকবে এবং আমাদের কথা বলবে, বিপ্লবীদের কথা বলবে, শহীদদের কথা বলবে, আহতদের পুনর্বাসনের জন্য কাজ করবে। সে জায়গা থেকে প্রথমে আমরা যদি নাহিদ ভাইয়ের কথা বলি, নাহিদ ভাইকে দেখলাম সে যখন সরকারে ছিল তখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সে কোনো কথা বলল না, শহীদ পরিবারদের পুনর্বাসন করার জন্য সে কোনো কথা বলল না, আহতদের চিকিৎসার জন্য সে কোনো কথা বলল না। সে সরকার থেকে পদত্যাগ করে আসলো, দল গঠন করলো, দল গঠন করার পরে সে ভাষণ দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কতটুকু সংস্কার হচ্ছে তার জবাব দিতে হবে। আসলে সে কার কাছ থেকে জবাবটা নেবে আমাদের প্রশ্ন। তাকেই তো আমরা সংস্কারের জন্য ওখানে পাঠিয়েছিলাম। সে তো সংস্কার না করে আহত নিহতদের পরিবারের কথা বলছে যে এদের মানে বিচার হতে হবে, যেহেতু নিহতদের পরিবারের জন্য বিচার হতে হবে আওয়ামী লীগের, এগুলো কথা বলছে। তাহলে ওরা কি মানে বাহিরে তো আমরা সারাক্ষণে বলতে শুনি যে আহত নিহত আহত নিহত। তো আহত নিহত যদি আপনি দেখেন এনসিপি এবং সরকার, এনসিপি এবং সরকার, এনসিপি কে আমি যদি আপা বলি যে এনসিপি কে আমি সরকারি দল বলবো না বিরোধী দল বলবো, এইটাই আমি ক্লিয়ার করতে পারছি না। এনসিপি যখন আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য, তখন আমরা দেখছি ঠান্ডা পানি সিটি কর্পোরেশন থেকে তাদেরকে ছিটিয়ে শীতল করা হচ্ছে। এবং একই দাবিতে যখন দেখছি পল্টন মোড়ে গণ অধিকার পরিষদ আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য, তাদেরকে পুলিশ বাধা দেয়। এবং এই আন্দোলনের স্টেক হোল্ডারদের ভিতরে অন্যতম স্টেক হোল্ডার ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা যখন তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলে, ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করতেছিল, তখন তাদের উপরে ছাত্র শিক্ষক আমার ভাই বোনদের উপরে লাঠিচার্জ করা হয়, হামলা করা হয়। তাহলে আসলে এনসিপি কি সরকারি দল না বিরোধী দল? এমনকি এই 5ই আগস্টের পরে এনসিপি যেভাবে এই জুলাই বিপ্লবকে নিজেদের বাপদাদার সম্পত্তি ভাবতেছে, এই নিজেদের বাপদাদার সম্পত্তি ভাবার কারণেই যত বিভাজন। তারপরে দেখবেন যে তারা আহত নিহতদের কথা বলতেছে। এই আহত নিহতদের কথা বলা, এটাকে আমি এইভাবেই বলতে পারি যে আহত নিহতদের কথা বলে তারা তাদের ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতেছে, বা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যতটুকু মিডিয়া ফেস তাদের হওয়া দরকার ততটুকু তারা মিডিয়ার সামনে এসে ফাঁকা বলিয়া উড়াচ্ছে। আপনি দেখবেন এই গতকালকের যুব শক্তি তাদের আত্মপ্রকাশ হয়েছে, যুব শক্তি আত্মপ্রকাশে তারা আহত এবং শহীদ পরিবারদেরকে নিয়ে আসছে,
কিন্তু নিয়ে আসার পরে তারা যখন তাদেরকে মিডিয়ার সামনে তাদের ক্রেডিট নেওয়া হয়ে গেছে, তারপরে তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয়নি। পরবর্তীতে দেখবেন যে আহত এবং শহীদ পরিবার তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তাদেরকে নিয়ে আসা হচ্ছে, আহত এবং শহীদ পরিবার তারা তো নিজে থেকে আসতে চায়নি, তাদেরকে তো নিয়ে আসা হচ্ছে। নিয়ে এসে যখন তাদের ফায়দাটা তারা পেয়ে গেছে এবং তাদেরকে সামনে রেখে তাদের যুব শক্তিকে হাইলাইটস করা হয়ে গেছে, তারপর তাদেরকে মূল্যায়ন করেনি, যার ফলে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে বাধ্য হয়েছে। এবং এই আমরা বারবার এটাই দেখছি, যে কোনো আন্দোলন হলে আহত নিহতদের পরিবারকে নিয়ে আসা হয় সামনে, আবার ওদের যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন তাদেরকে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এরকম এই বিষয়টা কি? জি, এটা দেখবেন আপনি এনসিপির যে আমরা যে 5ই আগস্টের পরে বা এনসিপির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, সেটা ওরা মানুষকে প্রয়োজনে ব্যবহার করে কিংবা কোনো দলকে প্রয়োজনে ব্যবহার করে, ওদের প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। আপনি দেখবেন শুধু এই আহত এবং নিহত পরিবারকে ওরা প্রয়োজনে ব্যবহার করেনি, এই জামাত, চরমোনাই, হেফাজত যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আসে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে, তখন জামাতকে ওরা নিয়ে আসে, চরমোনাইকে নিয়ে আসে, হেফাজতকে নিয়ে আসে, নিয়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনটা ওরা সফল করে ফেলে, তারপর জামাতকে বানিয়ে দিল 71 বিরোধী। আসলে ভাই, জামাত 71 বিরোধী তুমি জানো, জামাত 71 বিরোধী আমরা জানি, দেশের মানুষ সবাই জানে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কেন জামাতকে নিয়ে আসা হলো? জুলাই বিপ্লবের সময় জামাতকে কেন নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত করা হলো? তখন কি তারা জানতো না যে জামাত 71 বিরোধী? যখন আন্দোলন সফল হয়ে গেল, তারপর তারা জানতে পারলো যে জামাত 71 বিরোধী। এবং এই আহত পরিবার আমাদের আহত যে ভাইরা আছে, তারা দেখবেন সুচিকিৎসার জন্য এখনো শাহবাগে অবরোধ করে তাদের আন্দোলন করতে হয়, তারা সুচিকিৎসা পাচ্ছে না, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে না। এবং আমাদের এই তথাকথিত সো কল্ড জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, আমরা বলতে চাই আহত পরিবার, আমিও একজন আহত, আমি 18ই জুলাই গুলিবিদ্ধ হই, সে জায়গা থেকে বলতে চাই আমরা আহত এবং শহীদ পরিবাররা এবং জুলাই বিপ্লবের যে বিপ্লবীরা, আমরা বরাবরই বলে আসছি যে জুলাই বিপ্লবে কোনো মাস্টার মাইন্ড ছিল না। জুলাই বিপ্লবে যদি কোনো মাস্টার মাইন্ড থেকে থাকে, সেটা হলো আমার আহত এবং শহীদ পরিবারগণ। সে জায়গা থেকে নির্লজ্জর মতো, বেহায়ার মতো মাস্টার মাইন্ড দাবি করে সে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাইরা যখন আন্দোলন করে, তখন সে আসছে, দাম্ভিকতার সহিত কথা বলতেছিল, একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সে ওখান থেকে চলে গেল। সে বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা নিন্দা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। কিন্তু সে একটা বোতল ছুড়ছে, তার মাথায় একটা বোতলের আঘাত লাগছে, তাতে তার সিটি স্ক্যান করাতে হচ্ছে, এমআরআই করাতে হচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমার আহত ভাইরা এখনো শাহবাগের মতো জায়গায় ব্লকেট করে, তারপর তারা সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। এর মতো বেহায়া এবং নির্লজ্জ আমি পৃথিবীতে আর দ্বিতীয় একটা দেখি নাই। আমরা বলতে চাই, যখন সেই ছেলেকে আমরা দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে, যেহেতু সেই ছেলে কিংবা সেই ছেলের পরিবারের সাথে আমার কথা হয়নি, যে 26 ঘন্টা ডিবি কার্যালয়ে তাকে আটকে রাখা হচ্ছে এবং মানসিকভাবে বিভিন্ন টর্চার করা হচ্ছে। তাহলে 26 ঘন্টা আটকে রেখে তাকে যখন আবার ছেড়ে দেওয়া হলো, তার পরিবারের সাথে ফটো সেশন করা, ছবি তোলা হলো, ফেসবুকে আপলোড করা হলো, ওই যে তাদের যে চরিত্র, যে মানুষকে ব্যবহার করা, ঠিক ওই ছেলের সাথে ছবি তুলে আবার ওই ছবিটাকে ব্যবহার করে তারা হিরো হাসতে আসছে। যদি হিরোই হাসতে আসতো বা হিরো ছাড়া তার একটা ছিল, তাহলে এই ছেলেকে কেন 26 ঘন্টা আপনার ডিবি কার্যালয়ে আটকে রাখা হলো?